আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলাদেশের ভৌগোলিক পরিস্থিতি, বাংলাদেশ পরিস্থিতি সম্পর্কে মোটামুটি আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো বাংলাদেশের ভৌগোলিক পরিস্থিতি, বাংলাদেশের অবস্থান বিশ্বে এশিয়ায়, এশিয়ার আবার দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান। এটা হচ্ছে পূর্বে 88.01 থেকে এই যে বাংলাদেশের যে অবস্থান, সেটা পূর্বে 88.1 থেকে 92.41 এটা মনে রাখতে হবে যে 88.1 থেকে 92.41 পূর্ব দ্রাঘিমা পর্যন্ত। যেহেতু পূর্বে, তাহলে কি হবে? পূর্ব দ্রাঘিমা হবে, পূর্ব দ্রাঘিমা। এরপরে উত্তরে হচ্ছে উত্তরে 20°34' থেকে 26°38' উত্তর অক্ষরেখা, উত্তর অক্ষরেখা। এরপরে বাংলাদেশের মধ্যভাগ দিয়ে অতিক্রম করছে, বাংলাদেশের মধ্যভাগ দিয়ে, যেটা ওই যে ভাঙ্গা, ফরিদপুর, ওখান দিয়ে 37° অক্ষরেখা, 37° অক্ষরেখা। সেই অক্ষরেখাকে কি বলা হয়? এটাকে কর্কট ক্রান্তি রেখাও বলা হয়। এরপর বাংলাদেশের মাঝখান দিয়ে 90° পূর্ব দ্রাঘিমা রেখাও চলে গেছে। এরপরে বাংলাদেশের যে সীমান্ত, দুই দেশের সাথে সীমান্ত আছে। বাংলাদেশের দুই দেশের সাথে সীমান্ত আছে, ভারত আর মিয়ানমার। তো ভারতের আছে 2 রাজ্য, আর মিয়ানমারের আছে 2 রাজ্য, আর ভারতের আছে 5 রাজ্য। তো আর বাংলাদেশের মোট 32টি জেলার সীমান্তবর্তী জেলা, 32টি জেলা সীমান্তবর্তী জেলা। এর মধ্যে হচ্ছে ভারতের সাথে সীমান্তবর্তী আছে 30টি, ভারতের সাথে সংযুক্ত 30টি, আর মিয়ানমারের সাথে 3টি। 30 আর 3 32, কিন্তু কারণ 32 কেন? এইখানে যে রাঙামাটি আছে, সেই রাঙামাটিতে ভারতেরও সীমানা আছে, মিয়ানমারের সীমানা আছে। তাহলে এখানে সেই রাঙামাটিতে কি ভারতও আছে আর মিয়ানমারও আছে, তাহলে 30 আর 3 32 হয়। যেহেতু দুইটাই কি এদেশেও আছে ওদেশেও আছে, তাহলে 1 কমে গেছে। তাহলে এই গেল সীমান্তবর্তী জেলা। এরপরে বাংলাদেশের বৃহত্তর জেলা হয়েছে 19টি। বৃহত্তর জেলা 19টি, উপকূলীয় জেলাও 19টি। বাংলাদেশের বৃহত্তর জেলা 19টি, বাংলাদেশের উপকূলীয় জেলা 19টি, বাংলাদেশের সুন্দরবন সংলগ্ন জেলা 5টি। সেটা হচ্ছে সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, সুন্দরবন জেলা।
কিন্তু পটুয়াখালী আর বরগুনায় কিছু অংশ সুন্দরবন আছে। আচ্ছা, এরপর দেখি আমরা যে যদি আমরা ম্যাপ আঁকি, ম্যাপটা আঁকতে আমি পারি না। আচ্ছা, যাই হোক, আমরা মনে করি যে একটা ম্যাপ আঁকছি। হলো না। আচ্ছা, যেমনি হোক, ম্যাপের একটা দিক নির্দেশনা থাকে, সেটা হচ্ছে উপরে থাকে উত্তর, নিচে থাকে দক্ষিণ, এপাশে থাকে পূর্ব, এপাশে থাকে পশ্চিম। পূর্ব না, এপাশে থাকে পশ্চিম, এপাশে থাকে পূর্ব, দক্ষিণ। ঠিক আছে, তাহলে বাংলাদেশের যে সর্বোচ্চ, বাংলাদেশের একদম উত্তরে যে জায়গা আছে, যে উত্তরে সব থেকে উত্তরে জায়গা আছে কি, এটা হচ্ছে বাংলাবান্ধা জায়গির জোট। বাংলাবান্ধা জায়গির জোট, বাংলাবান্ধা জায়গির জোট। তো এটা হচ্ছে উপজেলা তেঁতুলিয়া, জেলা পঞ্চগড়। বাংলাবান্ধা জায়গির জোট, এটার উপজেলা। যদি এরকম হয় যে সর্বোচ্চ বাংলাদেশের সর্ব উত্তরে কোন জেলা আছে, তাহলে তেঁতুলিয়া। স্থানের নাম হয়েছে বাংলাবান্ধা অথবা জায়গির জোট। আর যদি বাংলাদেশের সর্ব উত্তরে কোন জেলা, তাহলে হইবে পঞ্চগ্রাম। তাহলে কি, তাহলে পঞ্চগড়, পঞ্চগ্রাম না, পঞ্চগড়। পশ্চিমে আছে মনাকষা। আমি মনকষা পড়ি, মনকষা মানে মন যে কষে থাকে, এরকম এরকম মনকষা। পশ্চিমে আছে কি মনকষা। শিবগঞ্জ, আমাদের একটা শিবপুর নামে খুব পরিচিত শব্দ আছে, সেখান থেকে মনে রাখছি শিবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ। পূর্বে আছে আখাইনটন, থানসি, বান্দরবান। আর দক্ষিণে তো জানি সেন্ট মার্টিন, টেকনাফ, কক্সবাজার। তাহলে কক্সবাজার। এখন আমরা যদি একটা পৃথিবী আঁকি, আচ্ছা আরেকটু বলে রাখি, বাংলাদেশ ও ভারতে বিভক্তকারী নদী হচ্ছে হারিয়াভাঙ্গা নদী, যেটা সাতক্ষীরায় অবস্থিত। বাংলাদেশ ও ভারত যে বিভক্তকারী নদী হচ্ছে হারিয়াভাঙ্গা নদী। সেখানে একটা দ্বীপ আছে, পূর্বাশা দ্বীপ, নিউমোর দ্বীপ, দক্ষিণ তালপট্টি দ্বীপ। আর বাংলাদেশ ও মিয়ানমারকে পৃথক করছে নাফ নদী, যার বাংলাদেশে আর মিয়ানমারকে এর মোট নদী 3টা, যদিও তাই পৃথক করছে নাফ নদী। আর বাংলাদেশের দক্ষিণে কি, দক্ষিণে পুরোটা সাগর, দক্ষিণে সাগর, বাংলাদেশের দক্ষিণে সাগর। বাংলাদেশের দক্ষিণে আছে সাগর। ঠিক আছে, এরপরে আমরা দেখি যে আমরা যদি পৃথিবী আঁকি, পৃথিবীর কোথায় পড়ছে। পৃথিবী সাধারণত গোল হয়, ডিম আকারের, লম্বা আকারের, যাই হোক। তো আমরা এই যে দ্রাঘিমা রেখা দাঁড়িয়ে আছে, দ্রাঘিমা রেখা আমরা সহজেই আঁকি ফেলি, দাঁড়িয়ে আছে দ্রাঘিমা রেখা। আর শুয়ে আছে কি রেখা, অক্ষরেখা। শুয়ে আছে অক্ষরেখা, 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 অক্ষরেখা। তো আমরা
দেখি যে বাংলাদেশের অবস্থান করতে 90 ডিগ্রি উত্তরে কোথায়? উত্তরে হচ্ছে উত্তর উপরে। উত্তরে কতটি? 90 ডিগ্রি। এখান থেকে হবে, এখানে হবে না, এখানে হবে, এখানে 90 ডিগ্রি। 90 ডিগ্রি 88.1 ডিগ্রি থেকে 92.41 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা। আর দক্ষিণে উত্তরে উত্তরে হচ্ছে 20 ডিগ্রি। উত্তরে হচ্ছে 20 ডিগ্রি। তো এখানে হচ্ছে বাংলাদেশের অবস্থান বিশ্বে। এরপর আমরা যদি দেখি যে আচ্ছা, এরপরে যদি আমরা পড়ছিলাম যে বাংলাদেশ আর মিয়ানমারের পৃথক করেছে নাফ নদী। তাহলে এবার দেখি বাংলাদেশের সীমান্ত। বাংলাদেশের সীমান্ত কি? বাংলাদেশের বলছিলাম যে রাঙামাটির সাথে 2টা প্রদেশের সীমান্ত আছে, সেটা হচ্ছে চীন প্রদেশ আর রাখাইন প্রদেশ। আবার ভারতের সাথে 5টি প্রদেশ সীমান্ত আছে, যেমন আমিত্রি ম্যাপ। আর হচ্ছে আসাম, মেতে মিজোরাম, তিতি ত্রিপুরা, মেতে মেঘালয়, পথে পশ্চিমবঙ্গ। আমিত্রি ম্যাপ। তাহলে সীমান্ত আছে এতে মায়ানমারের সাথে সীমান্ত 3টি। আর আচ্ছা, আমিত্রি ম্যাপ আতে, আচ্ছা এটা তো বললাম। এরপরে আমরা দেখব যে বাংলাদেশের মানচিত্র যখন হয়, তো সে মানচিত্রে কি হয় যে আমাদের যে সমুদ্র আছে, তো ভারত দাবি করে যে এখানে সমুদ্র তাদের এত, আর বাংলাদেশের মিয়ানমার দাবি করে তাদের সমুদ্র থাকে। তাহলে বাংলাদেশের সমুদ্র কই? এজন্য বাংলাদেশ এই 2 দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক মামলা করে। তাহলে আচ্ছা, এরপর আমরা যদি দেখি যে সীমান্ত রেখার দৈর্ঘ্য। তাহলে সীমান্ত রেখার দৈর্ঘ্য বা বাংলাদেশের সীমান্ত রেখার দৈর্ঘ্য আচ্ছা যাই হোক, ওই আসছে বাংলাদেশের সীমারেখার দৈর্ঘ্য হচ্ছে, একটা হচ্ছে বিজিবির মধ্যে আর একটা হচ্ছে ভূগোলের মধ্যে। তাহলে বিজিবির মধ্যে দেখি যে বাংলাদেশের বিজিবি আর একটা হচ্ছে ভূগোল। তাহলে বাংলাদেশের মোট সীমারেখার দৈর্ঘ্য হচ্ছে 5138 কিলোমিটার। বিজিবির মধ্যে 5138 কিলোমিটার। আর ভূগোল বইয়ের মধ্যে 4711 বর্গ কিলোমিটার। 4711 কিলোমিটার। হ্যাঁ, কি মোট দৈর্ঘ্য, মোট আর কি। এটা কার মতে? বিজিবির মতে, ভূগোলের মতে আলাদা আলাদা আর কি। বিজিবির মধ্যে 5138 কিলোমিটার, ভূগোলের মধ্যে 4711 মিটার। এরপরে আমরা দেখি স্থলভাগ কতটুকু। স্থলভাগ হচ্ছে 4427 কিলোমিটার। এটাই কার মতে? বিজিবির মধ্যে হচ্ছে 4427 কিলোমিটার, এবার 3915 মিটার ভূগোলের মতে। এরপর মায়ানমারের
মিয়ানমার, এর দৈর্ঘ্য কত? এর দৈর্ঘ্য হচ্ছে মিয়ানমার দৈর্ঘ্য 712, আর এটা হচ্ছে 715, 712 আর এটা 715। এরপরে হচ্ছে এরপরে আমরা দেখি যে মোট হচ্ছে 1,47,610, 1,47,610 অথবা 570, 1,47,570 বর্গ কিলোমিটার। আবার সমুদ্র সীমার আয়তন 1,18,813, সমুদ্রের আয়তন 1,18,813, মানে 1,18,813 বর্গ কিলোমিটার। আচ্ছা, এরপরে পাইলাম কি বাংলাদেশের সীমান্ত রেখার দৈর্ঘ্য। বাংলাদেশের সীমান্ত রেখার দৈর্ঘ্য এইটা। এরপর বাংলাদেশের সমুদ্র সীমার দৈর্ঘ্য। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা হচ্ছে রাজনৈতিক 12 নটিক্যাল মাইল, 12 নটিক্যাল মাইল, 12 নটিক্যাল মাইল। এই রাজনৈতিক সমুদ্র সীমার ভিতরে কোনো ভিনদেশীরা ঢুকতে পারবে না, এখান দিয়ে কিছু চলাচল করতে পারবে না, এর উপর দিয়ে কিছু যেতে পারবে না। অর্থনৈতিক সমুদ্র সীমা 200 নটিক্যাল মাইল, অর্থনৈতিক 200 নটিক্যাল মাইল। অর্থনৈতিক এবং মহীসোপান 354 নটিক্যাল মাইল। সব দেশের মহীসোপান হচ্ছে 350 কিলোমিটার, শুধু বাংলাদেশের মহীসোপান হচ্ছে 354 কিলোমিটার। আবার 1 মাইলের থেকে 1 নটিক্যাল মাইল বড়। 1 নটিক্যাল মাইল হচ্ছে 1 নটিক্যাল মাইল হচ্ছে আপনার 1.852 কিলোমিটার, 1.852 কিলোমিটার। তাহলে 1 নটিক্যাল মাইল 1.852 কিলোমিটার, প্রায় 2.2 কিলোমিটার। আচ্ছা, এই যে সমুদ্র বিরোধ নিষ্পত্তি যে মামলা হয়, যে দুই দেশই আমাদের রাজনৈতিক সমুদ্র সীমায় এসে ঢুকে পড়লে যেটা আমাদের, তখন দুই দেশের বিরুদ্ধে বাংলাদেশ 2009 সালে কি করে? 2009 সালে মামলা করে। তো ভারতের মামলা করে পিসিএতে, আর মিয়ানমারের মামলা করে ইটলস। তাহলে ভারতের এটা পিছিয়ে এটা নিষ্পত্তি হয় 7 জুলাই 14তে 2014। আর মিয়ানমারের এই ইটলসের মামলা খারিজ হয়, মানে নিষ্পত্তি হয় 14 মার্চ 2012 সালে। 2012 সালে ইটলস। ভারত থেকে আমরা এই মামলায় আমরা ভারত থেকে পাই 19,467 বর্গ কিলোমিটার। আর মিয়ানমার থেকে পাই 11,631, 11,631, মানে 1,11,631 বর্গ কিলোমিটার। এরপর বাংলাদেশের ভৌগোলিক অবস্থা, যে বাংলাদেশকে
বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থা 3 ভাগে ভাগ করা হয়েছে। টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, প্লাস্টিকালের সোপানসমূহ, সাম্প্রতিককালের প্লাবনসমূহ। তো টারশিয়ারি যুগের পাহাড়সমূহ হচ্ছে সর্বপ্রাচীন এটা টারশিয়ারি যুগের 12%। টারশিয়ারি যুগের বাংলাদেশের মোট জমির 12% হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, আর প্লাস্টিকালের সমানসমূহ হচ্ছে 8%। প্লাস্টিকালের সমানসমূহ 8%, আর সাম্প্রতিককালের প্লাবনসমূহ হচ্ছে 80%। তাহলে এই যে 12% টারশিয়ারি যুগের পাহাড়, সেটা হচ্ছে এই পাহাড়গুলোকে বলা হয় টারশিয়ারি যুগের পাহাড়। এটা কি? এটা হচ্ছে উত্তর পূর্ব আবার দক্ষিণ পূর্ব এই অঞ্চলে কি টারশিয়ারি যুগের পাহাড়। এর সর্বোচ্চ গড় হয়েছে 610 মিটার। 610 মিটার। আবার এটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে টারশিয়ারি যুগের পাহাড়। একটা হচ্ছে উত্তর দক্ষিণ, আর একটা হচ্ছে উত্তর পূর্ব, আর হচ্ছে দক্ষিণ পূর্ব। দক্ষিণ পূর্বের গড় হয়েছে 610 মিটার, আর উত্তর পূর্বের গড় হচ্ছে 244 মিটার। উত্তর পূর্বের গড় 244 মিটার। 244 মিটার। তাহলে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ এখানে সর্বোচ্চ পাহাড় হয়েছে গারো পাহাড়, আর এদিকের পাহাড়ের মানে দক্ষিণ পূর্ব পাহাড়ের হচ্ছে তাজিংডং বিজয় পাহাড়, যেটা হচ্ছে 1280 কিলোমিটার, 1280 কিলোমিটার, যেটা বাংলাদেশের সর্বোচ্চ পাহাড়। আর প্লাস্টিন কালের সোপানসমূহকে ভাগ করা হয়েছে বরেন্দ্রভূমি। বরেন্দ্রভূমিটা হচ্ছে বগুড়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর, আর মধুপুর ও ভাওরের ঘর হচ্ছে টাঙ্গাইল। এখন আবার সাম্প্রতিককালের প্লাবনসমূহ, সেটা হচ্ছে ওই যে হিমালয় পর্বত থেকে যে পাহাড়ের ঢাল বেয়ে বেয়ে যে নুড়ি আসতো, কাদামাটি আস্তে আস্তে জোয়ার ভাটার পানিতে যে পলিমাটি হয়েছে, সেটা হয়েছে প্লাস্টিকালের সোপানসমূহ। এর আয়তন 1,24,266। 1,24,266 বর্গ কিলোমিটার। 1,24,266 বর্গ কিলোমিটার। এরপর দেখি বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু। আবহাওয়া কি? আবহাওয়া হচ্ছে কোনো স্থানের তাপ, চাপ, শৈত্যপ্রবাহ, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত প্রভৃতির দৈনন্দিন অবস্থায় হচ্ছে আবহাওয়া। মানে এগুলোর দৈনন্দিন একটা অবস্থা আছে, ওঠানামা করে, এটাই কি আবহাওয়া কি? এই যে আমরা আবহাওয়া যেটা বুঝি আর কি, কেমন আছে পরিবেশ, এটাই আবহাওয়া। আবার জলবায়ু কি? আবহাওয়ার 30-40 বছরের গড়। আবহাওয়ার 30-40 বছরের গড় হচ্ছে জলবায়ু। এরপর আমরা দেখি যে সবথেকে উষ্ণতম এবং শীতলতম বাংলাদেশের ভিতরে, সবথেকে উষ্ণতম বাংলাদেশের ভিতরে হচ্ছে উষ্ণ মানে গরম, উষ্ণতম স্থান আবার মাস আছে। শীতলতম তো উষ্ণতম হচ্ছে কি নাটোরের লালখান। উষ্ণতম হচ্ছে লালখান নাটোর। উষ্ণতম লালখান নাটোর। আর মাস হচ্ছে এপ্রিল মাস, এখন যে মাসটা চলে এইটাই কি গরম, সব থেকে উষ্ণতম মাস। আর উষ্ণতম স্থান আছে
লালপুর, লাল উষ্ণতাপ লালপুর, লালপুর নাটোর। আর শীতলতম হচ্ছে সিলেটের শ্রীমঙ্গল, শ্রীমঙ্গল সিলেট। এটা কি সব থেকে শীতলতম? শ্রীমঙ্গল সিলেট, সব থেকে শীতলতম শ্রীমঙ্গল সিলেট। শ্রীমঙ্গল সিলেট, এটা কি মৌলভীবাজার পড়ছে? মৌলভী জানে বেশি, মৌলভীবাজার। আর মাস হচ্ছে জানুয়ারিতে শীত বেশি থাকে, জানুয়ারি থেকে শীত বেশি থাকে। তাহলে আমরা পাইলাম কি, উষ্ণতম স্থান আছে লালপুর নাটোর, আর শীতলতম মাসের আছে এপ্রিল। আবার শীতলতম স্থান হচ্ছে শ্রীমঙ্গল মৌলভীবাজার, যেটা জানুয়ারিতে। এই বার্ষিক গড়, তাপমাত্রার বার্ষিক গড় 26.1 সেলসিয়াস, 26.1 ডিগ্রি সেলসিয়াস, 26.1 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে বার্ষিক গড়। এটা বৃষ্টিপাতের গড় হচ্ছে 203 সেলসিয়াস, 203 সেন্টিমিটার হচ্ছে বৃষ্টিপাতের গড়। সর্বোচ্চ বৃষ্টিপাত হয় সিলেটের লালখানে। এটা কিন্তু লালপুর, এটা হচ্ছে সর্বোচ্চ বৃষ্টিপাত লালখান সিলেটের, ওইখানে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়। আর সর্বনিম্ন বৃষ্টিপাত হয় লালপুর নাটোরে। সর্বনিম্ন বৃষ্টিপাত হয় যেখানে সবথেকে গরম বেশি পড়ে, লালপুর নাটোরে। বাংলাদেশের একমাত্র মহাকাশ গবেষণা সংস্থা দুর্যোগ পূর্বাভাস কেন্দ্রের নাম স্পারসো, স্পারসো বাংলাদেশের একমাত্র মহাকাশ গবেষণা সংস্থা ও দুর্যোগ পূর্বাভাসের কেন্দ্রের নাম স্পারসো। গঠিত হয় কত সালে? এটা গঠিত হয় 1980 সালে। 1980 সালে কি হয়? এটা গঠিত হয় স্পারসো। এটার প্রধান কার্যালয় আগারগাঁও, ঢাকা। স্পারসো গঠিত হয় 1980 সালে। এটার প্রধান কার্যালয় আগারগাঁও, ঢাকা। বাংলাদেশের আবহাওয়া কেন্দ্র 4টি। বাংলাদেশের আবহাওয়া কেন্দ্র 4টি। ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র তাও 4টি। বাংলাদেশের আবহাওয়া এবং ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র 4টি। ভূ উপগ্রহ কেন্দ্র সেটাও 4টি। এটাও কি 4টি। তাহলে পাইলাম কি, বাংলাদেশের আবহাওয়া কেন্দ্র, ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র ও ভূ উপগ্রহ কেন্দ্র 4টি। আবহাওয়ার সতর্ক সংকেত নদী বন্দরে 4টি, আর সমুদ্র বন্দরে 11টি। তাইলে আবহাওয়া যে সতর্ক সংকেত দেয়, এটা কি নদী বন্দরে আছে 4টা আর সমুদ্র বন্দর আছে 11টি। এখন আমরা জানি যে উত্তর গোলার্ধের সব থেকে বড় দিন, দীর্ঘতম দিন হচ্ছে 21শে জুন। দীর্ঘতম দিন হচ্ছে 21শে জুন। 21শে জুন মানে সব থেকে বড় দিন হচ্ছে 21শে জুন। 21শে জুন সব থেকে বড় মানে দীর্ঘতম দিন। আবার দক্ষিণ গোলার্ধের সব থেকে দীর্ঘতম দিন হচ্ছে 22শে ডিসেম্বর। 22শে ডিসেম্বর দীর্ঘতম দিন।
পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান থাকে 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর। সমান 21শে মার্চ 23শে সেপ্টেম্বর। এই 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বর কি থাকে? এটা এই 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বর দিন রাত্রি সমান থাকে। এরপরে আমরা এটা সংক্ষিপ্তভাবে শেষ করলাম। দেখি বাংলাদেশের জাতীয় বিষয়গুলি। জাতীয় বিষয়গুলি, জাতীয় বিষয় প্রথম আসে পতাকা। বাংলাদেশের পতাকা, বাংলাদেশের পতাকা কিন্তু দুইবার হয়েছে। যাই হোক, বাংলাদেশের পতাকা গৃহীত হয় 17ই জানুয়ারি 72 সালে। মানে লেট হয়েছে, 17ই জানুয়ারি 1972 সালে। এইটা প্রথম বাংলাদেশের, মানে এই পতাকা প্রথম উত্তোলন করা হয় কি, প্রথম যে উত্তোলন করা হয় কবে হয়? এটা প্রথম উত্তোলন করা হয় 2রা মার্চ 1971। 2রা মার্চ 1971 সালে। 2রা মার্চ 1971 সালে এটাকে প্রথম উত্তোলন করা হয়। উত্তোলন করে কে? আসামা আব্দুর রফ। কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কলাভবনের সামনে, বটতলায় কলাভবনের সামনে সর্বপ্রথম কি করে? প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এখন এই যে এই আপনার জাতীয় পতাকা দুইবার ডিজাইন করা হয়। প্রথমবার ডিজাইন করা হয় বাংলাদেশের মানচিত্র সহ, যেটা আমাদের জন্য বানানো অনেক কঠিন হয়ে যায়। তো সেইটা প্রথম ডিজাইন করে শিব নারায়ণ দাস। আর দ্বিতীয়টা জানেন যে কামরুল হাসান। দ্বিতীয়বারে কে? কামরুল হাসান। তাহলে এর দৈর্ঘ্য প্রস্থ ব্যাসার্ধ 10 × 5 × 2 অথবা 5 × 3:1। দৈর্ঘ্য প্রস্থ ব্যাসার্ধ। এইটা হচ্ছে অর্ধনমিত রাখা হয় বাংলাদেশের পতাকা। এটা হচ্ছে 21শে ফেব্রুয়ারি সহ অন্যান্য শোক দিবসে। এবং বাংলাদেশের পতাকার সাথে মিল আছে জাপান আর পালাউ আর কি জাপানের সাথে মিল আছে। পালাউ আর জাপানের সাথে বাংলাদেশের পতাকার মিল আছে। আচ্ছা, এরপরে দেখি জাতীয় সঙ্গীত। তো জাতীয় সঙ্গীত কে লাগছে? রবীন্দ্রনাথ ঠাকুর লাগছে জাতীয় সঙ্গীত, নকল করে। আচ্ছা, যাই হোক, জাতীয় সঙ্গীত রচনা করেছে রবীন্দ্রনাথ ঠাকুর 1905 বঙ্গাব্দ। 1905 বঙ্গাব্দে। এটা সুর হচ্ছে, জাতীয় সঙ্গীতের সুর হচ্ছে বাউল সুরে। জাতীয় সঙ্গীতের সুর বাউল সুর। এটা মূল কবিতার 25 লাইনের 10 লাইন মাত্র। আর যন্ত্র সজ্জিত স্টেজে সেখানে প্রথম 4 লাইন গাওয়া হয়। এটা জাতীয় সঙ্গীত গৃহীত হয় 3রা মার্চ 1971। 3রা মার্চ 1971 সালে গৃহীত হয়। তো 3রা মার্চ 1971 সালে গৃহীত হয়। এরপরে জাতীয় প্রতীক, জাতীয় মনোগ্রাম। জাতীয় প্রতীক হচ্ছে যে এখানে শাপলা ফুল, দুই পাশে
ধানের শীষ, শাপলা বলতে পারে ধানের শীষ। এখানে আছে 4টা তারা, হ্যাঁ 4টা তারা, এই আর কি। এটার ডিজাইনার করে কামরুল হাসান। কামরুল হাসান। জাতীয় প্রতীকের ডিজাইনার কামরুল হাসান। আর জাতীয় মনোগ্রামের ডিজাইনার এ.এন. সাহা। এ.এন. সাহা জাতীয় মনোগ্রামের ডিজাইনার। জাতীয় মনোগ্রামের ডিজাইন হচ্ছে এ.এন. সাহা। এটা হচ্ছে লাল রঙের বৃত্তির মধ্যে হলুদ রঙের লাল, প্রথমে একটা এটা কি একটা লাল রং থাকে, লাল রঙের বৃত্তের ভিতরে হলুদ রঙের মানচিত্র। এখানে একটা কি থাকবে, এরকম মানচিত্র, হলুদ রঙের মানচিত্র। উপরে হচ্ছে বাংলাদেশ প্রজাতন্ত্রী, নিচে হচ্ছে সরকার। এখানে 2টা স্টার পাটপাতা। যাই হোক, এরপরে স্মৃতিসৌধ হচ্ছে কোথায়? সাভারের, ঢাকার সাভারে। এখানে 7টা ফলক আছে। 7টা ফলক দিয়ে 1952 থেকে 1971 সাল পর্যন্ত 7টা ঘটনাকে কেন্দ্র করে এটার উচ্চতা হয়েছে 46 মিটার। 46 মিটার, যেটা 150 ফুট। স্থাপত্য করে সৈয়দ মাইনুল হোসেন। আজকের বাংলাদেশের ভৌগোলিক পরিস্থিতি আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।